আজকের ভিডিওটা শুরু করবার আগে আমি দুটো ছোট্ট খুশির খবর শেয়ার করে নিই তোমার সঙ্গে। আমার এই চ্যানেলটা দেখতে দেখতে 10,000 সাবস্ক্রাইবার পেরিয়ে গেল, অর্থাৎ 10,000 বন্ধুর পরিবারের আমিও একজন। বন্ধু, তুমি এবং তোমার পরিবারের প্রত্যেকে আমার প্রণাম, শুভেচ্ছা এবং ভালোবাসা নাও। আর যেমন করে এগিয়ে দিয়েছো আমাকে শূন্য থেকে, তেমনি আগামী দিনেও আমার সঙ্গে নিশ্চয়ই থাকবে। আর সবার আগে তুমি এবং তোমার গোটা পরিবার সুন্দর হয়ে উঠুক, সুস্থ থাকুক। আর একটা কথা বলি, সুখেন দাসকে নিয়ে ভিডিও করবার পরেই সুখেন দাসের পরিবার সম্পর্কে জানতে চেয়েছো এবং অবশ্যই প্রথমে জানতে চেয়েছো সুখেন দাসের ভাই সম্পর্কে। তোমার সেই অনুরোধ আমি আন্তরিকভাবেই রাখতে চলেছি, তাদের সঙ্গে থাকো। সলিল চৌধুরী, সুদিন দাশগুপ্ত, নচিকেতা ঘোষ এদের দাপটে কয়েকজন বাংলা গানের সুরকার, গীতিকার নিজেদের যোগ্যতা প্রমাণ করে উপহার দিলেন একের পর এক শিল্পসম্মত মনের মতো গান, মনে রাখার কথা। কিন্তু এত কিছু করেও বুদ্ধিজীবীদের মতে তারা জাতে উঠতে পারলেন না। এমনকি আপামর বাঙালির কাছে রক থেকে চায়ের দোকানের আড্ডা কিংবা অফিস টেবিলের রোজের আলোচনার বিষয়েও হয়ে উঠতে পারলেন না। আর এই অজয় দাসই হলেন কিন্তু এই তাঁদেরই একজন। প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছ কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাব সলিল চৌধুরী, সুধীন দাশগুপ্ত আর নচিকেতা ঘোষ যখন রমরম করে রাজত্ব করতে পারছেন, তখন কিন্তু তারা এই কাজটা করতে পারেননি। অথচ এই ভয়ঙ্কর একটা সময়ে, মারাত্মক একটা চ্যালেঞ্জিং পিরিয়ডে অজয় দাস কেমন করে সেটা পেরেছিলেন, সেটাই আমি আজকে তোমার সঙ্গে শেয়ার করব। আর অবশ্যই তুমি আমার সঙ্গে থাকবে। সলিল চৌধুরী, সুধীন দাশগুপ্ত, নচিকেতা ঘোষ যখন রমরম করে মার্কেট করছেন, ঠিক সেই সময় কোনো রকমে কপাল ঠুকে দুটো ছবির হিট গান দিয়ে তারপর হাওয়া হয়ে যাননি। বছরের পর বছর সেই মানুষটা, অর্থাৎ অজয় দাস, প্রমাণ করে দিলেন নিজের যোগ্যতা বছরের পর বছর। ব্যক্তিগত জীবনে এই অজয় দাস মেন স্ট্রিম বাংলা ছবির সফলতম প্রযোজক, পরিচালক, নায়ক সুখেন দাসের দাদা। সুখেন দাসেরা 5 ভাই বোন। বোনের বাড়ির ছেলে হয়েও শৈশবে হয়েছেন পিতৃমাতৃহারা। অন্যের আশায়, কাজের জন্য রাস্তায় রাস্তায় ঘুরতে হয়েছে। বাবা মায়ের মৃত্যুর পর তারা শোক যাপনের অবসরটুকুও পাননি। তাই এক প্রতিবেশীর দয়া মেশানো ধান্দাবাজির গুণে রাতারাতি অনাথ এবং নিরাশ্রয় হয়ে তাঁদের 5 ভাই বোনকেই ঠাঁই নিতে হয়েছিল অনাথ আশ্রমে। বাল্য বয়স থেকেই পেটের খিদে আর মনের খিদের সঙ্গে লড়াই করেই তারা হয়ে উঠেছেন সুখেন দাস এবং অজয় দাস। আরও ডিটেল আমি বলেছি এর আগের ভিডিওতে, এবং এই ভিডিওটা অবশ্যই দেখবে। সুখেন দাস পরিচালিত বেশিরভাগ ছবির সুরকার এবং গীতিকার ছিলেন অজয় দাস। আর সম্ভবত সেখান থেকেই নাকুঁচু আতেলপনা দেখানো সংস্কৃতিবান মানুষের কাছে তার গান এক ধরনের তাচ্ছিল্য পেয়ে এসেছে। সুখেন দাসের ছবির প্রধান সম্পদ হল গান, আর সুখেন দাসের প্রায় সব ছবিরই গীতিকার এবং সুরকার হলেন তার ভাই অজয় দাস। আজ এত বছর পরেও অজয় দাসের অনেক কথা এবং সুর এখনও মনের মধ্যে সেই ঝড় কিন্তু তোলে। মানুষ যা নিজের মন থেকে ভালোবাসে তাকে কখনো মুছে ফেলা যায় না। তাই অজয় দাসের বেশ কিছু গান নিজের প্রতিভার গুণেই সলিল, সুধীন, নচিকেতার শ্রেষ্ঠ সুরের সঙ্গে এক আসনে বসবার জায়গা দখল করে নেয় নিজের যোগ্যতায়। যে গানে অজয় দাস প্রথম আমাদের র্যাডারে ধরা পড়লেন তা বোধ হয় সাধু যুধিষ্ঠিরের কর্চা নামের ছবিতে। এই ছবিটার মধ্যে অভিনেতা অভিনেত্রীর লিস্টে কে কে ছিলেন: উৎপল দত্ত, উৎপল দত্তের সঙ্গে রবি ঘোষ, তার সঙ্গে জয়া ভাদুরী, ছিলেন চিন্ময় রায়, শেখর চট্টোপাধ্যায়, রুমা গুহ ঠাকুরতা। আর সবচেয়ে বড় কথা হলো, এই ছবিটার পরিচালক ছিলেন স্বয়ং রবি ঘোষ এবং চিন্ময় রায়। আর এই ছবির সুরকার ছিলেন অজয় দাস। প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে গান গাওয়ানো হয়েছিল, আর সেই গানটা ছিল একটা ব্যালাড, সেই বিখ্যাত গান একদিন সেই রাজপুত্তর। একবার শুনলেই আমরা বুঝতে পারি এই গানের ঘরানা একান্তই বাংলা গানের ঘরানা। অথচ সুরের দিক থেকে সুরকারের নিজস্বতা জানিয়ে দেয় এ বনে বাঘ আছে। নিজস্বতা একেবারে রমরম করছে। নিজস্বতা বলছি এই কারণেই যে
তখনকার আর কোনো প্রতিষ্ঠিত সুরকার এই সুর যে করেছেন তা ভাবতেও পারছি না। সলিল চৌধুরী, সুধীন দাশগুপ্ত, নচিকেতা ঘোষ নয়, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র বা মানব নয়, এমনকি অভিজিৎ, অনল, প্রবীরও নয়। আর এই নামগুলো খেয়াল করলেই বুঝতে পারা যায় বাংলা গানের ময়দানে সেই সময় গোল করা অত সহজ ছিল না। আর এইখানেই অজয় দাসের কৃতিত্ব বা খেলবার জায়গা। অজয় দাস 1978 সালে সুর করলেন চার মূর্তি ছবিতে। তার প্রত্যেকটা গানই একেবারে মনকে ভরিয়ে রাখে। এই প্রসঙ্গে আমি দুটো গানের কথা বিশেষ করে বলছি। প্রথম গানটা হলো খাবো তোকে ঘচাংখু। গানটা কতখানি যে মানুষের মনে আনন্দ দিয়েছিল তা নিশ্চয়ই আর বলে বোঝাতে হবে না। এখানে ট্রাইবাল ধরনের যে পিকচারাইজেশন করা হয়েছিল ছবিতে এবং পেন্টাটনিক স্কেলের প্রয়োগ গানটাতে ঘটিয়েছিল একটা আলাদা আমেজ, যেটাকে বলা হয় আনলিমিটেড এক্সপেকটেশন, এবং সেটা পূরণ করেছিলেন অজয় দাস। আর অন্য গানটা ছিল ভারত আমার ভারতবর্ষ। এইটা তো দেশাত্মবোধক গান, এবং একটুও বাড়িয়ে বলার জায়গা নেই বা বললে বেশি হবে না যে এই গানটা ধনধান্য পুষ্পভরার সমান স্ট্যাটাস তৈরি করে নিয়েছে। এরপরেও কিন্তু তাকে যাতে তোলা হলো না, মানে যাতে উঠতে দিলেন না। এরপরে একটা সাংঘাতিক উদাহরণ দিচ্ছি। অজয় দাসের সঙ্গীত জীবনের টার্নিং পয়েন্ট সম্ভবত 1981 সাল। সুখেন দাস ছবি করলেন প্রতিশোধ, আর সেই ছবি হলো সুপার ডুপার হিট। এই ছবির অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিল গানগুলো। এখানে 6টা গান ছিল, তার মধ্যে সাংঘাতিক হিট হলো 4টে গান। অরুন্ধতী হোম চৌধুরীর গাওয়া ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, মান্নাদের কি বিষের ছবল দিবি কাল নাগিনী তুই, কিশোর কুমারের আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ ঘুচায় অন্ধকার, আর হয়তো আমাকে কারো মনে নেই। এবং এই 4টে গানের মধ্যে আবার অজয় দাসের সুরের কথায় কিশোর কুমারের গাওয়া এই শেষ গান দুটো, হয়তো আমাকে কারো মনে নেই আর আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ ঘুচায় অন্ধকার, যাবতীয় রেকর্ড একেবারে ভেঙে চুরমার করে দিল। এর আগে কিশোর কুমার বাংলায় গান গেয়েছেন, হয় রাহুলের সুরে, না হয় বড় কোনো ব্যানারের ছবিতে। শক্তি সামন্তর আনন্দ আশ্রম, অমানুষ, অনুসন্ধান। শক্তি সামন্তের তুলনায় সুখেন দাস বা রাহুল দেববর্মন বা শ্যামল মিত্রের তুলনায় সঙ্গীত পরিচালক হিসাবে অজয় দাসের সেরকম নামডাক তখন ছিল না, সোজা কথায় কেউ পাত্তা দিতেন না। তাই প্রতিশোধের মতন ছবিতে অজয় দাসের কথা ও সুরে সুখেন দাসের পরিচালনায় এই ছবি, কিশোর কুমারের গানটা শুধু সুপার ডুপার টুপার বলবো কি, মার কাটার হিট হলো, এবং সারা কাগজ জুড়ে চারিদিকে এই গানের প্রশংসা মানুষকে একবারে ঝড়ের মুখোমুখি দাঁড়া করালো। এখানে একটা কথা শুনলে অবাক হয়ে যাবে, কিশোর কুমারকে দিয়ে এই গান দুটো গাওয়ানোর জন্য সুখেন দাস টানা 7 মাস বম্বে গিয়ে পড়েছিলেন হোটেল খরচা করে। চিন্তা করো কত বড় মনের জোর, কতখানি সাহস এবং কতখানি বাজেট। তারপর অবশেষে কিশোর কুমার রাজি হয়েছিলেন, এবং রাজি শুধু হলেন না, সেই সময় বাংলা সিনেমা একটা জুটি পেয়ে গেল, নতুন জুটি, অজয় দাস আর কিশোর কুমার। একেবারে সুখেন দাসের মৃত্যু পর্যন্ত অজয় দাস আর সুখেন দাসের সঙ্গ ছাড়েননি কিশোর কুমার। এবং এরপর থেকে যেটা হলো, আর কিন্তু কখনো অজয় দাস বা সুখেন দাসকে জিজ্ঞাসা করেননি কিশোর কুমার যে কী গান গাইতে হবে, কেমন হবে, এবং অন্যের ডেট ভেঙে সুখেন দাসের ছবিতে গান গেয়েছেন। এর 2 বছর পরেই সুখেন দাস আবার একেবারে মার কাটারি হিট তৈরি করলেন। জীবন মরণ ছবিতে কিশোর কুমারের গলায় অজয় দাস সৃষ্টি করলেন আরও বড় একেবারে 3টে হিট, এ তো কান্না, কি উপহার সাজিয়ে দেব, আর ওপারে থাকবো আমি। এরপর থেকে এই 3 গানের ম্যাজিক সৃষ্টি না করতে পারলেও কিশোর কুমারের গলায় অজয় দাসের গান ধারাবাহিকভাবে অত্যন্ত পরিচ্ছন্নভাবে মেলোডিক একটা ধারা তৈরি করেছিল। প্রতিশোধ ছবির সময় থেকেই আরও একটা জিনিস খেয়াল করা গেল, অজয় দাসের অ্যারেঞ্জমেন্টের মানে যন্ত্রানুষঙ্গের যে ব্যবহার সেটা ক্রমশই বদলে গেল। চার মূর্তিতে সহকারী সঙ্গীত পরিচালক ছিলেন YS মলকি। সেখান থেকে প্রতিশোধ বা জীবন মরণের গানের অ্যারেঞ্জমেন্টে পিয়ানো, ব্রাস বা স্ট্রিংসের ব্যবহার দেখিয়ে দিল যে প্রযোজক গান প্রযোজনায়
টাকা ঢালতে কার্পণ্য করছেন না, কারণ প্রযোজক বুঝে গেলেন যে সুখেন দাসের ছবির বড় সম্পদ হচ্ছে গান, এবং এই গানে যদি কোথাও কোনো রকম কার্পণ্য করি, শুধু আর্টিস্ট না, ইনস্ট্রুমেন্টে কার্পণ্য করি, তাহলে আমার বড় রকম সুযোগ হাতছাড়া হয়ে যাবে। সেই জন্য প্রযোজক কোনো রকম কার্পণ্য না করে অগাধ পয়সা ঢাললেন। ভাবো, সেই সময় কিশোর কুমারকে দিয়ে বম্বে থেকে এনে এই ইতিহাস তৈরি করা হলো, এবং এই চ্যালেঞ্জটা কিন্তু নিয়েছিলেন অজয় দাস। আর সেই জন্যই সুখেন দাসের ছবিতে অজয় দাসের কথা এবং সুরে তুরুপের তাস হয়ে উঠলেন কিশোর কুমার, আর চোখ বন্ধ করে ভরসা করলেন অজয় দাসের ওপর, সুখেন দাসের ওপর কিশোর কুমার। এর আগেও আমরা অজয় দাসের গানে স্ট্রিংস এবং ব্রাশের ব্যবহারকে পেয়েছি, কিন্তু এখানে যেভাবে পেলাম সেটা সত্যিই একেবারে আনএক্সপেক্টেড। সুরের এই মিষ্টতাকে বজায় রেখে অজয় দাস কিন্তু মনোজ্ঞ গানকে ধরে রেখেছিলেন বছরের পর বছর, এবং তিনি শুধু সুরকারই ছিলেন না, গীতিকার হিসাবেও কিন্তু আনকম্পিটেন্ট হয়ে উঠলেন। যেমন 1977 সালে আরতি মুখোপাধ্যায় গাইলেন আমার ময়ূরপঙ্খী তরি এনেছি এবার কুলায়। নিশ্চয়ই বলে দিতে হবে না গানটা কেমন করে ঝড় তুলেছিল, কিন্তু যা হয়, সবসময় তো মানুষের জীবনে সোনালি পর্দা ঝলমল করে ওঠে না, ব্ল্যাক কার্টনও পড়ে যায়। আস্তে আস্তে সুখেন দাস জমি হারাতে শুরু করলেন, সেই সঙ্গে অজয় দাসও। অন্য প্রযোজক পরিচালকের ছবিতে অজয় দাস কিন্তু সেরকম কাজ করতে পারেননি, অনেকটা ইচ্ছা করে করেননি। এরপরে যেটা হলো, একেবারে মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো, কিশোর কুমার মারা গেলেন 1987 সালে। এই সব মিলিয়ে এবার অজয় দাসের কেরিয়ারের সূর্য অস্তাচলে যেতে শুরু করলো। কিছু অবিস্মরণীয় গান দেওয়ার সত্ত্বেও একথা মানতে হবে যে অজয় দাস নিশ্চয়ই নচিকেতা ঘোষ ছিলেন না, কিন্তু ওই কোয়ান্টিটিতে ক্রমাগত কাজ করে যাওয়া, দীর্ঘদিন ধরে এনারা যা পেরেছিলেন তা অজয় দাস পারেননি। কিন্তু অবশ্যই স্বীকার করতে হবে যে মাঝ 70 থেকে মোটামুটি মাঝ 80 সময় পর্যন্ত এই 10-12 বছর অজয় দাস যা দিয়ে গেছেন তা কিন্তু বাংলা গানের ইতিহাসের পাতায় অবশ্যই লেখা থাকবে। আর তাই এত বাধার সত্ত্বেও মানুষের মনের মধ্যে সেই গানগুলো আজও গুনগুন করে ওঠে। কিন্তু দুঃখের বিষয়, যেমন করে সুখেন দাসের নাম সমাজের ওপর তলার মানুষ করে না, আর সুরকার গীতিকারের নামটা তো চিনতেই দিল না বাই অ্যাসোসিয়েশন। আসলে সুখেন দাস যেমন করে সহজভাবে জীবনের কষ্ট যন্ত্রণা, হেরে যাওয়া মানুষের কথা বলেছিলেন, যে মানুষের জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা কিন্তু হেরে যাওয়া নয়, এই সব কিছুর বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে হবে, সেই জন্যই আপামর জনসাধারণকে ধরতে পেরেছিলেন। আর সুখেন দাসের ছবিতে সুখেন দাসের ভাইয়ের অজয় দাসের গান সেই কাজটা করেছিল। সবথেকে বড় কথা হলো, উত্তম কুমারের মৃত্যুর পর ইন্ডাস্ট্রি ধসে গিয়েছিল, বহু টেকনিশিয়ান আত্মহত্যা করেছিল। সেই জায়গা থেকে যে দুটো মানুষ একেবারে তাদের মূল লক্ষ্য ছিল যে নো গড ইজ গ্রেটার দ্যান অ্যাজ মাই ওন বেডি, খেতে না পেলে আগে তো মানুষকে খেতে হবে, তারপরে তো কিছু করতে হবে, সেই জায়গাটা শক্ত করে ধরেছিলেন দুটো মানুষ, একজনের নাম অঞ্জন চৌধুরী আর আরেকজনের নাম সুখেন দাস, আর সেই পথেরই পথিক হয়েছিলেন অজয় দাস। এখানেই তার কৃতিত্ব। কেমন লাগলো বন্ধু, তুমি অবশ্যই জানাবে, সঙ্গে থাকবে। সবাই ভালো থেকো, টাটা।